সালের ১২ মার্চ জাতীয় সংসদের ভেতরে যে দৃশ্য তৈরি হয়েছিল সেটি শুধু একটি সংসদ অধিবেশন ছিল না, বরং ছিল ক্ষমতা, প্রতিবাদ, আপোষ এবং নতুন রাজনৈতিক সমীকরণের এক নাটকীয় মঞ্চ। এর আগে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ছিল এই অধিবেশনে বিরোধী দলগুলো একটি শক্ত বার্তা দিতে যাচ্ছে, আর শেষ পর্যন্ত সেই পূর্বাভাস সত্যি হলো যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে অনেকেই চুপ্পু নামে চেনেন, সংসদে তার আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। ঠিক তখনই শুরু হলো এক অভূতপূর্ব দৃশ্য। সংসদের বিরোধী আসনে বসা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এর সদস্যরা কোনো আপোষ না করে সরাসরি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এই ওয়াকআউট ছিল নিছক সংসদীয় প্রতিবাদ নয়, এটি ছিল একটি রাজনৈতিক ঘোষণা। তাদের বক্তব্য ছিল পরিষ্কার, যে রাজনৈতিক বাস্তবতাকে তারা ফ্যাসিবাদের ধারাবাহিকতা হিসেবে দেখছে, সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির ভাষণ শোনা তাদের পক্ষে সম্ভব নয়। এই দৃশ্যের মধ্যে অনেকেই দেখেছেন জুলাইয়ের রক্তাক্ত স্মৃতির প্রতিধ্বনি, কারণ খুব বেশি দিন আগের কথা নয়। ২০২৪ সালের উত্তাল জুলাই আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের রক্তে রাজপথ ভেসে গিয়েছিল। সেই আন্দোলনের একাধিক প্রতীকী মুখের মধ্যে অন্যতম ছিলেন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ হয়নি। যখন বিরোধী দলের সদস্যরা প্রতিবাদের সংসদ কক্ষ ত্যাগ করেছিলেন, ঠিক সেই সময় একটি ভিন্ন চিত্র ধরা পড়ে সরকারি বেঞ্চে। সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান, আর বিস্ময়করভাবে দেখা গেল রাষ্ট্রপতির ভাষণের সময় তিনি হাততালি দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হাততালি কেবল একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়, এটি হয়তো একটি বার্তা, যে বার্তা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন রাজনীতির নতুন বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে চাইছে। অর্থাৎ সংঘাতের রাজনীতি থেকে ধীরে ধীরে আপোষের রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে দলটি। তবে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটল সংসদের শোক প্রস্তাব ঘিরে। সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম অনুযায়ী যখন শোক প্রস্তাব উত্থাপন করা হলো, তখন দেখা গেল একটি গুরুত্বপূর্ণ নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেটি হলো শহীদ শরীফ ওসমান বিন হাদী, যিনি অনেকের কাছে জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক। এই বিষয়টি চোখে পড়তেই তীব্র প্রতিবাদে দাঁড়িয়ে যান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার বক্তব্য ছিল সরাসরি ও স্পষ্ট। তিনি দাবি করেন শোক প্রস্তাবে ওসমান হাদীর নাম অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি এমন দুটি নাম উচ্চারণ করেন যা মুহূর্তের জন্য পুরো সংসদকে স্তব্ধ করে দেয়। তিনি বলেন এই তালিকায় থাকতে হবে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং সাবেক জামায়াত আমির মতিউর রহমান নিজামীর নামও। এই দাবির পর সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত স্পিকারকে বাধ্য হয়ে সংশোধন করতে হয় প্রস্তাবের ভাষা। অনেক বিশ্লেষকের মতে এটি ছিল সংসদে বিরোধী দলের শক্ত অবস্থানের একটি স্পষ্ট উদাহরণ। এখন যদি আমরা একটু পেছনে তাকাই, ২০২৪ সালের ৫ আগস্টের সেই ঐতিহাসিক দিনের দিকে, যেদিন রাজপথে উত্তাল ছিল ছাত্র জনতার ঢল। অভ্যুত্থানের প্রতীকী পরিণতি হিসেবে তারা দখলে নিয়েছিল জাতীয় সংসদ ভবন। সেই ঘটনাকে অনেকেই নতুন বাংলাদেশের সূচনা হিসেবে দেখেছিলেন। কিন্তু ঠিক ১.৫ বছর পর ২০২৬ সালের এই দিনে সেই সংসদ আনুষ্ঠানিকভাবে আবার ফিরে গেল রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে, এবং এখানেই শুরু হয় নতুন বিতর্ক। কারণ বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধাভোগী হয়েছে বিএনপি, কিন্তু একই সঙ্গে অভিযোগ উঠছে তারা নাকি সেই আন্দোলনের মূল চেতনাকেই উপেক্ষা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনেই নেওয়া কয়েকটি সিদ্ধান্ত সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। প্রথমত, আগে আলোচনা ছিল সংসদের ভারসাম্য রক্ষার জন্য ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল থেকে নেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এরপর আসে আরেকটি বড় চমক। গত কয়েকদিন ধরে স্পিকার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন ৩ জন: আব্দুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী এবং জয়নুল আবেদিন। কিন্তু শেষ মুহূর্তে সবাইকে অবাক করে স্পিকার নির্বাচিত হন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। রাজনীতিতে যাকে বলে একেবারে সারপ্রাইজ মুভ, কারণ তিনি তখন মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। আরও মজার বিষয় হলো, রাজনৈতিক জীবনের এক পর্যায়ে তিনি নিজ দল বিএনপির সঙ্গেই প্রকাশ্য মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন। বিশেষ করে ২০০৭ সালের বাংলাদেশের 1-11 রাজনৈতিক সংকটের সময় বিএনপি সংস্কারপন্থী অংশের সঙ্গে তার নাম জড়িয়েছিল। সেই সময় -2 ফর্মুলা, অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রেখে নতুন সমীকরণ তৈরির আলোচনাও হয়েছিল। অথচ সেই ব্যক্তি আজ আবার বিএনপি সরকারের আমলেই সংসদের স্পিকার। রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই,
এই ঘটনাই তার প্রমাণ। এদিকে ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ পেয়েছেন কায়সার কামাল, কিন্তু তার নিয়োগ নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ রাজনৈতিক মহলে অভিযোগ রয়েছে, একজন আইনজীবী হিসেবে তিনি একসময় সেই মামলায় আইনি লড়াই লড়েছিলেন, যেখানে জুলাই আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা করা হয়েছিল। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, নতুন বাংলাদেশের সংসদের গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তির নিয়োগ কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনেই যেহেতু মন্ত্রিসভা থেকে এসেছেন, তাই ধারণা করা হচ্ছে খুব শিগগিরই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আসতে পারে। সব মিলিয়ে সংসদের প্রথম দিনের ঘটনাগুলো দেশবাসীর কাছে বেশ কিছু স্পষ্ট বার্তা দিয়েছে। অনেকের মতে রাজনীতির বাস্তবতা এখন আবারও ক্ষমতার কেন্দ্রিক হয়ে উঠছে। যে নতুন অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির আশা করা হয়েছিল জুলাই আন্দোলনের পর, তার বাস্তবতা হয়তো এতটা সহজ নয়। বরং রাজনৈতিক সংকট সামনে আরও জটিল আকার নিতে পারে। কারণ সংসদের শক্তিশালী ও অভিজ্ঞ বিরোধী কণ্ঠ না থাকলে গণতান্ত্রিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। আর সেটি না হলে সংসদ আবারও পরিণত হতে পারে কেবল সরকারি দলের সিদ্ধান্ত অনুমোদনের একটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে, যা জুলাইয়ের আন্দোলনের মূল চেতনার সঙ্গেই সাংঘর্ষিক। বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায় শেষ পর্যন্ত কোন পথে যাবে তা এখনই বলা কঠিন। তবে একটি বিষয় নিশ্চিত, 12 মার্চ 2026 সালের এই অধিবেশন ভবিষ্যতের রাজনীতিতে দীর্ঘদিন আলোচিত হবে। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।